অনেকে কনফিউজ, অনেকে চিন্তা করতেছে নিউজিল্যান্ডকে একটু বেশি এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে কিনা। নিউজিল্যান্ডের টিউশন ফিসটা আপনি ভিসা পাওয়ার পরে দিতে পারবেন। এআইপি বলে 18 লাখ টাকা আমার একটা ছোট ভাই দিছে টিউশন ফি, কিন্তু ও রিটার্ন পাইছে হচ্ছে গিয়ে 14,50,000। নিউজিল্যান্ডের মেইন টার্গেটটা হচ্ছে কি আপনার পিয়ারটা অনেক ইজি। এর মধ্যে আপনি ভিসা যদি না হয়, আপনি কিছু টাকা ধরাও খাইতেছেন, এর মধ্যে আবার অনেক স্টাডি গ্যাপও থাকে, আপনার ভিসা না হওয়ার সম্ভাবনা অনেক বেশি, 20-25%। যেহেতু আপনার টিউশন ফিসটা দিতে হচ্ছে না, এখানে টাকা মের খাওয়ার সম্ভাবনা খুবই কম। হ্যালো এভরিওয়ান, দিস মিস আরশব এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা অল ওভার কত খরচ পড়ে। অনেকে কনফিউজ, অনেকে চিন্তা করতেছে নিউজিল্যান্ডকে একটু বেশি এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে কিনা। বাট এখনকার যে পার্সপেক্টিভ, আমার যে ভিউয়ার্স, আমি আমার ছোট ভাই ব্রাদার বা আমি যাদের জন্য অ্যাপ্লিকেশন করতেছি বা আমার লাইন আপে যারা আছে, আমি মেজরিটিকে প্রেফার করি যে নিউজিল্যান্ড অথবা ইউকেতে অ্যাপ্লাই করার জন্য, কারণ অস্ট্রেলিয়াতে মাত্র 20% মতো ভিসা দিতেছে, হুইচ ইজ সো লো অ্যান্ড আপনার ভিসা না হওয়ার সম্ভাবনা অনেক বেশি, 20-25%। তার মানে কি আপনি 100-র মধ্যে যেটা আমি সেটা তো বলছি অলরেডি, 80 জনের ভিসা রিফিউজ হইতেছে প্রতিদিন। এরকম হাজার হাজার মানুষের মেসেজ পাইতে, তারপরে অস্ট্রেলিয়া যে পরিমাণ মার্কেটিং করছে, মানুষ চিন্তা করতেছে এখন আমি অ্যাপ্লাই করলে মনে হয় আমার ভিসাটা হয়ে যাবে। বাট অনেস্টলি সেইং ইটস নট গোনা ওয়ার্ক লাইক দ্যাট। তো একটু বুঝে শুনে চিন্তা করতে হবে, কারণ আপনি আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে এটা দাগ ফালাইতেছেন। সেকেন্ড অপশন হচ্ছে গিয়ে শুধু ভিসা তো অ্যাপ্লাই করার না শেষ হয়ে গেল, এর মধ্যে আপনি ভিসা যদি না হয়, আপনি কিছু টাকা ধরাও খাইতেছেন, এর মধ্যে আবার অনেক স্টাডি গ্যাপও থাকে। 24-এর ব্যাপ, 26-এ তার লাস্ট সেশন ছিল, সে যদি এখন অ্যাপ্লিকেশন করে বসে থাকে, বাট এন্ড অফ দ্য ডে যদি ভিসা না পায়। সো আজকের ভিডিওতে আমি নিউজিল্যান্ডের সম্পূর্ণ কস্ট ব্রেকডাউন করবো, কিছু টিপসও দেওয়ার চেষ্টা করবো। ভিডিও শেষ পর্যন্ত দেখেন, কোথায় অ্যাপ্লিকেশন করলে ভিসা হওয়ার সম্ভাবনা বেশি থাকে এন্ড নিউজিল্যান্ড কেন আপনি চয়েসে রাখতে পারেন। নিউজিল্যান্ডের মেইন টার্গেটটা হচ্ছে কি আপনার পিয়ারটা অনেক ইজি। নিউজিল্যান্ড রেসিডেন্সি স্ট্রিম রাখছে, তারপরে পার্মানেন্ট রেসিডেন্ট, তারপরে সিটিজেনশিপ, এন্ড আপনার এটা থ্রেশহোল্ড মেনটেন করে আপনার কিছু কোয়ালিফাইড জব এর মধ্যে আপনার খালি জয়েন করতে হবে, দ্যাটস ইট। আপনার মধ্যে রেসিডেন্সি পেয়ে যাবে। অস্ট্রেলিয়ার মতো এরকম না যে আপনার এত পয়েন্ট উঠাইতে হবে, এরপরে আপনি এখানে অ্যাপ্লাই করতে হবে, এখানে গভর্নমেন্ট কল দিলে পাবেন, রিজনালে যেতে হবে, এরকম না। নিউজিল্যান্ড অত বেশি বড় না, তো এখানে কম্পিটিশনের পরিমাণ অত বেশি না। বাট নিউজিল্যান্ড অনেকে বলে সার্ভাইভ করা অনেক কঠিন, যদি কিনা আপনার মাথায় বুদ্ধি না থাকে, আপনি যদি কাজ ওইভাবে অর্জন করে না নিতে পারেন, আপনি যদি মাইন্ডসেট না থাকে, তাহলে একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো নিউজিল্যান্ডে তো প্রথম কি কি খরচ আছে আমি একদম সম্পূর্ণ এক্সপ্লেন করি। আপনার বিশ্ববিদ্যালয়ের টিউশন ফিস, এটাই তো মেইন খরচ। এরপরে আপনার ভিসার খরচ থাকে, মেডিকেলের খরচ থাকে, আপনার বায়োমেট্রিক্সের খরচ থাকবে, এয়ার ফেয়ার থাকবে, এরপর আপনার ওখানে বাসার রেন্ট নেওয়া থাকবে, কিছুদিন অ্যাকোমোডেশন লাগবে, এরপর আপনার খাওয়ার খরচ, এগুলো সব মিলে আপনার একটা খরচ পড়ে যায়। এটা নর্মাল, এটা আমরা সবাই জানি। এখন নিউজিল্যান্ড আপনি কেন চুজ করবেন, এই প্রশ্নটা আগে বলে নেই। কারণ নিউজিল্যান্ডের মধ্যে আপনি পাচ্ছেন আন্তর্জাতিক মানে শিক্ষা, নিরাপদ একটা কান্ট্রি, রেসিডেন্সি সুযোগ খুবই তাড়াতাড়ি, আপনার স্পাউস সহ আপনি সেটেল ডাউন হইতে পারতেছেন, আপনার বাচ্চা সহ থাকতে পারতেছেন। দ্যাটস প্রিটি মাচ ইজি, ইজি কনসেপ্ট। এখন বাংলাদেশ থেকে তো আপনার বের হওয়াটা হচ্ছে মেইন স্টিগমা। সো কেন আপনি নিউজিল্যান্ডকে চুজ করবেন না, আমার কথা হচ্ছে এখানে। এন্ড নিউজিল্যান্ডের পিআর বা সিটিজেন হয়ে গেলে আপনি অস্ট্রেলিয়াতে থাকতে পারবেন, এন্ড আপনার কাছে আরো অনেকগুলো বর্ডার ওপেন হয়ে যাবে। এন্ড নিউজিল্যান্ড ইজ এ গুড অপশন। এখন আসি একদম একটা যারা এই হিসিসি ক্যান্ডিডেট, যারা এখন 2026-এ পরীক্ষা দিচ্ছে, ওদের জন্য কি কি লাগবে। এনআইডি অনেকের নাই বা করতে হইতে পারে, করো। পাসপোর্টের জন্য 6 থেকে 12 হাজার টাকা খরচ যাইতে পারে। মেক শিওর করে তোমার বাবার নাম, তোমার নাম পাসপোর্টে ঠিক মতো আছে, এন্ড তোমার ট্রান্সক্রিপ্ট মার্কশিট যদি সেম নাম থাকে, কারণ না হলে পরে তুমি যখন অ্যাপ্লিকেশনে যাবা মারা খাবা। এটা নিয়ে টেনশন করবা, পরে বলবা ভাই এফিডেভিট করবো না কি করবো না কারেকশন করবো, ঝামেলা হয়ে যাবে। তো এগুলো আগে ফিক্স করো। এরপরে আসে হচ্ছে কি আইএল টেস্ট বা পিটি, হোয়াট এভার তুমি যেটা এক্সাম দাও, 30 থেকে 32 হাজার টাকা বাংলা টাকায় খরচ যাবে। কোচিং করতে তোমার আরো 10,000 টাকা খরচ যেতে পারে। অনলাইন থেকে তুমি হেল্প নিতে পারো, তোমার যদি ইংলিশ একটু দুর্বল থাকে, তুমি কারো সাথে ফেস টু ফেস কনসালটেন্সি করতে পারো, অথবা কোনো ট্রেনিং নিতে পারো কারো কাছ থেকে ফেস টু ফেস। বাট সব রিসোর্সেস মোটামুটি ইউটিউবে দেয়া আছে। এরপরে আসে হচ্ছে আপনার ডকুমেন্টস প্রিপারেশন। ডকুমেন্টস অ্যাজ ইফ আপনার ব্যাংক স্টেটমেন্ট, আপনার জমির দলিল, অনেকের ট্যাক্স দেওয়া থাকে না, খাজনা দেওয়া থাকে না, এগুলো করতে হবে। এন্ড সবকিছু নোটারি করাইতে হবে, একটু দৌড়াদৌড়ি আছে। তো ফটোকপি, ট্রান্সলেশন, নটারি পাবলিক, এরপর হচ্ছে কুরিয়ার করা, এই সব খরচ মিলে আপনি এই অল বাবদ 5 থেকে 15 হাজার টাকার মতো রাখতে পারেন বাংলা টাকায়। এরপর আসে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফি। নিউজিল্যান্ডে ইউনিভার্সিটি মেজরিটি অ্যাপ্লিকেশন ফি নেয় না, আবার অনেক জায়গায় অ্যাপ্লিকেশন ফি নেয়। এটা ডিপেন্ডস করবে হচ্ছে গিয়ে আপনার 0 থেকে 100 নিউজিল্যান্ড ডলার এরকম হইতে পারে, বাট ডিপেন্ডস অন দ্য কেস, নট এভরি টাইম ইন দ্য সেম কেস। এখন আপনি যদি চান যে আমি চুজ করবো যে ভাই আমি যেসব ইউনিভার্সিটি গুলা অ্যাডমিশনের জন্য টাকা নেয় না, আমি ওদের কাছে অ্যাপ্লাই করবো, সুন্দর, তাহলে আপনি ফ্রিতে অফার লেটার পেয়ে যাচ্ছেন। এখন আসি যে নিউজিল্যান্ডের সবচেয়ে বড় খরচ, আপনি যখন অফার লেটার পেয়ে যান, তখন আপনার খরচটা আসে হচ্ছে গিয়ে টিউশন ফিস। নিউজিল্যান্ডে আপনারা সবাই জানেন 1 ইয়ারের টিউশন ফিস দিতে। এর আবার একটা ফ্যাক্ট আছে কিন্তু, নিউজিল্যান্ডের টিউশন ফিসটা আপনি ভিসা পাওয়ার পরে দিতে পারবেন, এআইপি বলে। এটা যদি আপনার হয়ে যায়, আপনি মোটামুটি 90% অ্যাসিওর আপনার ভিসা গ্যারান্টেড, তখন আপনি টিউশন ফিস পে করবেন, ভিসা সর্টেড। এখন 1 বছরের টিউশন ফিসে একটা প্যারা হয়ে যায়। ফর এক্সাম্পল, আমরা যখন অস্ট্রেলিয়াতে আসি, আমরা কিন্তু 4 মাসের টিউশন ফিস দিয়ে চলে আসি।
4 মাস একটা সেমিস্টার চলে, 4 মাস আর 4 মাস ভ্যাকেশন, এই হচ্ছে 12 মাসের হিসাব। কিন্তু নিউজিল্যান্ড সরকার ডিক্লেয়ার করছে যে ওরা 8 মাসে টিউশন ফিস নেবে, তার মানে আপনার 1 বছরের হোল টিউশন ফিস নিয়ে যাবে। তো অস্ট্রেলিয়াতে আসতে যখন আপনি সাপোজ 12 লাখ টাকার মতো খরচ হয়, এখানে ধরেন 7 লাখ বা 8 লাখ টাকা টিউশন ফিস থাকে, তখন এটাই যখন আপনি নিউজিল্যান্ডে অ্যাপ্লাই করতে যান, এটা আপনার হয়ে যায় 15 লাখ টাকা। এখন একদিক দিয়ে সুবিধা আছে, বাংলাদেশ থেকে হয়তো বা আপনার একটু কষ্ট হয় এই টাকাটা ম্যানেজ করা, এটা আমি জানি সব ফ্যামিলির জন্য যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে। বাট ইভেনচুয়ালি আপনার কিন্তু এই টাকাটা কিন্তু নিউজিল্যান্ড যাই দিতে হইতো। 1 বছরের টিউশন ফিস আপনি বাংলাদেশ থেকে দিয়ে নিউজিল্যান্ডে 1 বছর পড়ালেখা করলেন, এই 1 বছর কাজ করে নেক্সট ইয়ারে টিউশন ফিস আপনি ওখানে ম্যানেজ করতে পারবেন। ইটস নট দ্যাট ডিফিকাল্ট যদি আপনি একটু সেভিংস করে চলতে পারেন। এভাবে আপনার 3rd ইয়ার, এরপর আবার ওরা স্কলারশিপও রাখে। আপনি 1st ইয়ার যদি আপনি সাপোজ 20% স্কলারশিপ থাকে, 2nd ইয়ার বা 3rd ইয়ার ওরা 30 বা 35% করে দেয়, তখন মোটামুটি ইনস্টিটিউট বা কলেজে যেই পরিমাণ টিউশন ফিস হয়ে যায় ওর কাছাকাছি আপনি চলে আসেন টিউশন ফিস, সো এটা আপনার জন্য অত বেশি প্যারা হয় না। আচ্ছা, আমার ছোট ভাই ব্রাদার বা বড় ভাই বা বোন হোয়াটএভার, আপনারা যারা এই বিদেশে আসার জন্য প্রিপারেশন নিচ্ছেন বা বিদেশে আসবেন পড়ালেখা করার জন্য, উচ্চশিক্ষার জন্য, আমাদের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় হচ্ছে গিয়ে আমাদের ইংলিশ। সত্যি কথা বলতে, কারণ আমরা যারা বাংলা মিডিয়াম থেকে বিলং করি, আমাদের অত ভালো পরিমাণ প্র্যাকটিস নাই ইংলিশের জন্য। এটা আমাদেরকে আসলে অনেক বেশি প্যারা দেয়। আইএলটিএস স্কোর বলেন, মানুষের সাথে স্পিক বা কথা বলার সময় আমরা অনেক সময় নার্ভাস ফিল করি, বা আমরা জানি না কিভাবে সেন্টেন্স মেক করতে হবে, মাল্টিপল থিংস। এন্ড এটার জন্য আমরা বিভিন্ন কোচিং এর দ্বারস্থ হই এন্ড দিন শেষে রিপড হই, কজ মেজরিটি ট্রেনারও আসলে ওয়েল ট্রেন না আপনাকে আসলে কি শিখাইতে হবে বা আপনি কোন জায়গায় ল্যাকিংস আছেন। এই জন্য আমরা মাঝে মধ্যে চিন্তা করি যে আমরা নিজে নিজে যদি একটু প্র্যাকটিস করতে পারতাম বা কোথাও যদি ভালো ধরনের গাইডেন্স দেওয়া থাকতো, তাহলে আমাদের জন্য বেটার হইতো। এন্ড সেই পার্সপেক্টিভ থেকেই কিছু বই আছে যেগুলো আমি আমার লিঙ্কসে সাজেশন করে দিছি, যে নিচে কমেন্ট বক্সে। এন্ড আই এম অ্যাফিলিয়েটেড উইথ রকমারি.com, বাংলাদেশের লার্জেস্ট প্ল্যাটফর্ম ফর সেলিং বুক। এন্ড আপনারা ওখান থেকে কিছু বই কিনতে পারবেন যেটা আপনার ইংলিশের জন্য উপকার করবে, আর মাল্টিপল থিংস, বিদেশে আসার জন্য ইংলিশ নোবেল পড়ার জন্য যেটা আপনাকে হেল্প করবে। এখানে মুনজারিন শহীদের ভালো স্পিকিং এর বা আইএলটিএস এর ভালো স্কোর পাওয়ার যে বই আছে সেগুলো দেওয়া আছে, বাংলায় আইএলটিএস এর রাশেদ ভাইয়ের যে বইগুলো আছে সেগুলো অ্যাফিলিয়েটেড করা আছে। এন্ড আপনি জাস্ট ডিসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনি বইটা পারচেস করতে পারেন। এন্ড এই বইয়ের প্রাইস মোটামুটি ডিসকাউন্ট দেয়া আছে। তারপরে অন টপ আপনি যদি আরো ডিসকাউন্ট চান, তাহলে আমার 2টা প্রোমো কোড আছে বুকসের জন্য, হচ্ছে শুভ রক, ROK, SHUVOROK। এটা যদি ইউজ করেন তাহলে আপনি 5% ডিসকাউন্ট পাবেন সব বইয়ের মধ্যে। আর যদি আপনার ইলেকট্রনিক্স আইটেম বা অন্যান্য সুপার স্টোর আইটেম যদি কেনার হয়, তাহলে শুভ রক 3, SHUVOROK 3 এটা টাইপ করেন প্রোমো কোড হিসেবে, আপনি 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন। মেক শিওর করেন আপনি আমার এই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কের মধ্যে ক্লিক করে পরে যান, লিঙ্ক জেনারেট হবে আর এই লিঙ্কটা কাজ করবে, এন্ড সেখান থেকে আপনি প্রমোশনাল প্রাইজে পেয়ে যাচ্ছেন। এখন আসি যে আপনি টিউশন ফিস বাবদ আপনি কেমন টাকা খরচ রাখতে পারে। এটা হচ্ছে নিউজিল্যান্ড ডলার 22,000 থেকে 45,000 পর্যন্ত হইতে পারে ইয়ারলি। এখন নিউজিল্যান্ড ডলারের যে রেটটা আছে এটা দিয়ে আপনি একটু ক্যালকুলেট করেন। আমি বলবো 25টার আপনি মেজর ধরেন, 25 এটা হচ্ছে কি আপনি যদি একটা ভালো ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করেন, 1 বছরের জন্য আপনার এই টিউশন ফিসটা খরচ যাবে, সেটা আপনার দিতে হবে ভিসা হওয়ার পরে। এখন আছে যে ভিসা অ্যাপ্লিকেশন ফি কত। নিউজিল্যান্ড ডলারের $850 হচ্ছে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফি থাকে। এই টাকাটা আপনার পে করা লাগবে, কারণ ভিসা ফি তো সব জায়গায় ম্যান্ডেটরি, এটা তো দরকারি। সো মেজরিটি মেইন কস্ট কিন্তু হচ্ছে কি আপনার টিউশন ফিস আর হচ্ছে কি আপনার এই ভিসা ফিটাই। এর বাইরে আমার মনে হয় না অত বেশি খরচ আছে। এরপর বাংলাদেশ থেকে আপনি মেডিকেল করতে পারবেন, ওদের যে এখানে ডক্টর ওহাব বা হোয়াটএভার যে সেন্টারের কথাই বলে দেয়, সেখানে গেলে আপনি 5,000 থেকে 10,000 টাকার মধ্যে আপনার মেডিকেলটা হয়ে যাবে নর্মাল। সো দ্যাটস নট দ্যাট বিগ, বাট অনেকের মেডিকেলও অনেক প্রবলেম হয়, কিন্তু আপনি একটু বুঝে শুনে চিন্তা করেন যে আপনি আসলে কিভাবে মেডিকেল করতেছেন, কারণ মেডিকেলে যদি ইস্যু হয় তাহলে একটু প্রবলেম। এরপর আসে এয়ার টিকেট। ওয়ান ওয়ে নিউজিল্যান্ডের জন্য আপনি এয়ার টিকেটের জন্য 80 থেকে 1,20,000 পর্যন্ত আপনি টাকা ধরে রাখতে পারেন। এরপর আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স যদি নেন, ডিপেন্ডস করে হচ্ছে যে ইন্স্যুরেন্স কোম্পানি অনুযায়ী, তাহলে আপনি নিউজিল্যান্ডের 500 to 900 নিউজিল্যান্ড ডলার এটা পড়তে পারে খরচ। এটা হচ্ছে সবচেয়ে বড় খরচ। এন্ড লিভিং কস্টে আসে। এবার লিভিং কস্ট কেমন পড়তে পারে। লিভিং কস্ট আপনি যদি রেন্ট ধরেন পার উইকলি, নিউজিল্যান্ডে 220 থেকে 250 এরকম পর্যন্ত হইতে পারে আপনার উইকলি বিল। একটু এক্সপেন্সিভ, বাট অল গুড, ডিপেন্ডস অন দ্য এরিয়া, আপনি কোথায় থাকতেছেন। প্রথম 1-2 সপ্তাহ তো আপনার এক জায়গায় থাকতে হবে আপাতত এসে, তারপরে আপনি একটু জিনিসগুলো বুঝবেন আশেপাশে কোন জায়গায় একটু চিপ আছে, কোন জায়গায় আমি শেয়ারে থাকতে পারি। এই কষ্টটা হাফে নাইমে আসবে যখন আপনার প্রপার ইনকাম শুরু হবে, জব শুরু হবে, নিজের একটা ফ্রিডম দেওয়ার চিন্তা করবেন, তখন আপনি চিন্তা করতে পারেন যে ওকে, এখন আমি আরেকজনের সাথে রুম শেয়ার করা বাদে এখন আমি সিঙ্গেল রুমে থাকতে পারি, তখন আপনি একটা অ্যামাউন্ট টাকা পে করতে পারেন। সিম্পল। আপনি ফুড কস্ট ধরেন 300 to 500 পার মান্থ, সিম্পল। এরপর ট্রান্সপোর্টেশনে 120 to 180 পার মান্থ, সিম্পল। সো এই হলো আপনার ওভারঅল আপনার এইটা নর্মাল একটা খরচের একটা ডেডলাইন দিলাম যে নিউজিল্যান্ডের জন্য আপনি 25 লাখের মতো বাজেট রাখতে পারেন বাংলা টাকায়। 25 লাখ 26 লাখ হয়ে যাবে।
ম্যাক্স, যেটা আপনার অস্ট্রেলিয়ার জন্য 17-18 লাখ হইতো, এটা 25 লাখের মতো লাগবে। বাট ইভেনচুয়ালি আপনার জন্য লাভ হচ্ছে আপনি ইউনিভার্সিটিতে পড়ালেখা করবেন এন্ড আপনার 1 বছরের টিউশন ফিস পে করা শেষ। আমাদের এখন নিউজিল্যান্ডে আইসা তাড়াহুড়া করতে হবে না যে আমার আবার টিউশন ফিস চলে আসতেছে, এখন আমি কিভাবে কাজ পাবো। ইউ টু রিল্যাক্স, কাম ডাউন, সেটেল ডাউন করবেন, নিজেকে সেট আপ করবেন, রেসিডেন্সি কোন সাবজেক্টে আছে বা কোন সাবজেক্টে জব পাওয়া এভেলেবেল, মার্কেটটা একটু যাচাই করে ওই ফিল্ড জব খোঁজার চেষ্টা করবেন। প্রিটি টু গো। 3 থেকে 4 বছর স্পেন্ড করেন, মোটামুটি কাম ডাউন ভাবে থাকতে পারবেন। অস্ট্রেলিয়াতে আইসা আমরা যেমন ফ্রাস্ট্রেটেড, ওখানে থেকে আপনার এই ফ্রাস্ট্রেশনটা থাকবে না। এখন আসি যে স্টুডেন্ট ভিসা থাকা অবস্থায় আপনি কতক্ষণ কাজ করতে পারবেন নিউজিল্যান্ডে। নিউজিল্যান্ড 20 আওয়ার্সের ওয়ার্ক রাইট স্টুডেন্টদের স্টাডি পিরিয়ডে। স্টাডি পিরিয়ড অ্যাজ ইফ 2টা যদি সেমিস্টার হয় তাহলে 4 মাস 4 মাস করে, এরপরের যে 4 মাস ভ্যাকেশন থাকে সেই 4 মাসে আপনি ফুল টাইম ওয়ার্ক রাইট পান এন্ড তখন থেকে আপনি মোটা অঙ্কের টাকা কামাইতে হবে। এখন অনেকে আবার ক্যারিয়ার জব যদি করতে পারেন আপনার জন্য ভালো, বাট আপনি যদি পান খুঁজা, সবারই করতে হয়, কারণ না হলে তো আসলে 20 আওয়ার্স কাজ করে পসিবল না। এখন অনেকে চিন্তা করবে যে ভাইয়া আমি কেন ইনস্টিটিউটে অ্যাপ্লাই করবো না, ইনস্টিটিউটে তো টিউশন ফিস কম আছে। আপনার এটাও মাথায় রাখতে হবে, ইনস্টিটিউটে টিউশন ফিস কম, ভিসা পরিমাণও কম। এটা তো আমরা আগে থেকেই বলে আসছি, গভর্নমেন্টের যেখানে প্রফিট আছে সেখানে ভিসা হয় ভালো, এটা আমরা জানি। সো ভিসাটা অনেক বেশি দরকার আমাদের পড়ালেখা থেকে। এখন অনেকে বলতে পারেন যে শুভ ভাই কেন আপনি এগুলা ভোগাস কথা বললেন। দেখেন, পড়ালেখা আমাদের সবার জন্যই দরকার, আমি জানি, বাট ইভেনচুয়ালি আমাদের কিন্তু ভিসাটা অনেক বেশি ম্যান্ডেটরি। সো ভিসার জন্য টাকা কটা সেভ করার জন্য এই রিস্ক নিয়েন না যে আমি ইনস্টিটিউটে অ্যাপ্লাই করে। হ্যাঁ, অনেক ইনস্টিটিউটে অ্যাপ্লাই করবে যাদের আইএলস এর রিকোয়ারমেন্ট ম্যাচ করে না, সাপোজ 6 5.5 বা 5.5 অকল্যান্ড ইনস্টিটিউট অফ টেকনোলজি, এখানে অ্যাপ্লাই করবে, সিম্পল। বাট যদি আপনার আইএলস স্কোর ভালো থাকে, টাকা যদি একটু বেশি খরচ হয়, তারপর আমি বলবো যে আপনি স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করার সময় ইউনিভার্সিটিকে সিলেকশন রাখতে পারেন। এর প্রিভিয়াস ভিসার ব্যাকগ্রাউন্ড কেমন এটাও দেখতে হবে, কারণ অকল্যান্ডে যান বা যেখানেই যান, নিউজিল্যান্ডে কিন্তু অত পরিমাণ বেশি অপশন না অস্ট্রেলিয়ার মতন, খুবই রেয়ার অপশন। তো এখান থেকে আপনার একটা জিনিস চুজ করতে হবে যেখানে আপনি যাচ্ছেন, এরপরে আস্তে আস্তে নিজে সেটেল ডাউন হবেন। বাংলাদেশে বসে অনেকে চিন্তা করে ভাইয়া অনেক টিউশন ফি আমি উঠাইতে পারবো না, ইউকে তে এরকম ওইরকম। আমি আবারও সবাইরে বলতেছি, এটা আপনার আজকে না হোক কালকে হোক আপনার যেতেই হবে। যেহেতু আপনি আইএলটিএস করছেন, আপনি বিদেশ যেতে চান, আপনি কোনো না কোনো ভাবে যাবেনই। সো এটা নিয়ে কনসার্ন হয়ে নিজের জীবন আসলে সময় নষ্ট করেন না, এটা অনেক বেশি লেট হয়ে যাচ্ছে। সামনেই তো সেপ্টেম্বর ইনটেক একটা আছে, এটা যদি ধরতে পারেন, নভেম্বর ইনটেক, এটা যদি ধরতে পারেন ভালো, নাহলে আপনি নেক্সট ইনটেকের জন্য ওয়েট করতে হবে। এন্ড এই তো, লাইফ গোজ অন। নিউজিল্যান্ডে যারা আছে ওর কাছে মনে হচ্ছে অস্ট্রেলিয়াতে ভালো, অস্ট্রেলিয়াতে যারা আছে ওরা মনে হচ্ছে নিউজিল্যান্ডে গেলে আমি পিয়ারটা পেয়ে যেতাম, আমার 4-5 বছর চলে গেছে। বাংলাদেশে বসে আপনার মনে হইতেছে আমি যদি এখন এমন কোনো কান্ট্রিতে যাইতে পারতাম কালকে পিয়ার আছে। কেউ আবার আমাকে এটাও প্রশ্ন করে যে ভাই আমি পিয়ার লিডিং সাবজেক্টে যেতে চাই। পিয়ার লিডিং সাবজেক্টে তুমি যাবা, অনেক স্টুডেন্ট আছে বাংলাদেশ থেকে সোশ্যাল ওয়ার্কে অ্যাপ্লাই করছে এখানে, কিন্তু এখানের ইমিগ্রেশন থেকে চিন্তা করছে যে ওর দেশে সোশ্যাল ওয়ার্কের কাজ কি, ও দেশের মানুষ তো সোশ্যাল না, ও দেশে তো সোশ্যাল ওয়ার্কের কোনো কাজ নাই, ওখানে মানুষ তো একজন আরেকজনের মারার চিন্তা করে, ওখানে কেমনে সোশ্যাল ওয়ার্কের কাজ হবে। আপনি যে বলবেন যে আমি বাংলাদেশে আইসা সোশ্যাল ওয়ার্ক নিয়ে এখানে কিছু করব, কিভাবে? আমি জাস্ট নর্মালি একটা এক্সাম্পল দিচ্ছি ভিসা হওয়ার জন্য, এটা টিপস। আপনি ভিসা হওয়ার জন্য কি কি ম্যাটার করে, কোন জিনিসটা আপনি গভর্নমেন্টকে বুঝাইতে পারবেন অস্ট্রেলিয়ান বা নিউজিল্যান্ডের যে আমি এই সাবজেক্ট পড়ে আমি দেশে যেয়ে আবার ভালো কিছু করব, এটা যদি আপনি বুঝাইতে পারেন তাহলে আপনার জন্য ঠিক আছে, আদারওয়াইজ ডিফিকাল্ট। অনেকের ভিসা হয় না, জেনুইন স্টুডেন্ট না বলে ভিসা রিফিউজ করে দেয়। নিউজিল্যান্ডেও কিন্তু ভিসা মোটামুটি দিচ্ছে, এমন না যে ভিসা একদম রিফিউজ করতেছে, বাট নিউজিল্যান্ডে অ্যাপ্লিক্যান্ট বেশি হয়ে যেতেছে। সো যত ডিলে করবেন, অন্যান্য দেশের যে রিফিউজাল গুলো আছে ওরা নিউজিল্যান্ডে জাম্প করবে। সো আপনি আপনার যদি ক্যাপাবিলিটি থাকে, আপনার যদি ফান্ড রেডি থাকে, আমি বলবো জাম্প করেন। যেহেতু আপনার টিউশন ফিসটা দিতে হচ্ছে না, এখানে টাকা মেরে খাওয়ার সম্ভাবনা খুবই কম। আপনি আগে নিজের প্রোফাইল সর্টেড করে সবকিছু আপলোড করে আপনি এআইপিটা যদি ডিক্লেয়ার করে ফেলতে পারেন, আপনার সাপোজ কাইন্ড অফ ভিসা হয়েই গেছে, তখন আপনি কিন্তু এই 25 লাখ টাকা দিলেও আপনার গায়ে বাসবে না যে ওকে এখন আমি শিওর আমি নিউজিল্যান্ড যাইতেছি, তাইলে আমি এখন টিউশন ফিস দেই। বাট অস্ট্রেলিয়ার ক্ষেত্রে কি হইতেছে দেখেন, 18 লাখ টাকা কেউ, আমার একটা ছোট ভাই দিছে টিউশন ফিস, কিন্তু ও রিটার্ন পাইছে হচ্ছে গিয়া 14,50,000, তাও সিটি ব্যাংকের মধ্যে। কালকে এই কথা হয়েছে আমার সাথে। এই যে দেখেন, ভিসা ফি তো চলেই গেল, অন্যান্য খরচ চলে গেল, যেই টাকা ও গভর্নমেন্টে দিচ্ছে অস্ট্রেলিয়াতে, এই টাকা থেকে কত পরিমাণ টাকা কম ওরা রিটার্ন দিচ্ছে, আই ডোন্ট নো ওয়াই, বাট ইভেনচুয়ালি আমার কাছে মনে হয়েছে পোলাটা মারা হয়েছে। সো এই জন্যই বলবো নিউজিল্যান্ডটা খুবই ভালো চয়েস, 100%। বাংলাদেশে বসে মনে হইতেছে ওখানে জব নাই, মানুষ কম, এই না ওই না, যে যাইতেছে কেউ না খেয়ে থাকতেছে না। চিন্তা করার চেষ্টা করেন যে কিভাবে যাইতে পারি বা কি করব। এনি কাইন্ড অফ ভিসা রিলেটেড কোনো হেল্প, লেট মি নো। ব্যাংক স্টেটমেন্টে প্রবলেম আছে, ডকুমেন্টেশনে ইস্যু আছে, অ্যাপ্লিকেশনে প্রবলেম আছে, ভাই আমি কোন ইউনিভার্সিটিতে যাব, কাউন্সিলিং দরকার, লেট মি নো। হোয়াটসঅ্যাপ নাম্বার সবসময় পপ আপ হয়,
আরামসে মেসেজ করেন, এফিলিয়েটেড আছে আমি এজেন্সির সাথে, আমি আপনার অ্যাপ্লিকেশন হেল্প করবো, অ্যান্ড আমি মেক শিওর করবো আপনি যেন প্রপার হেল্পটা পান। এখন অনেকে বলবেন যে শুভ ভাই আপনার কাছে শুধু আমার ফ্রিতে হেল্প নিতে মন চায়, তাও সমস্যা নেই, থাকবে এরকম অনেক মানুষ, এটা খুবই নর্মাল। বাট মেক শিওর করেন আপনি যার সাথে কাজ করতেছেন একটু যাচাই বাছাই করে, কারণ এটা আপনার লাইফে টিউশন। আজকের ভিডিও এই পর্যন্ত, ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।